প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। বর্তমান বৈশ্বিক দুর্যোগ পরিস্থিতিতে তোমরা সবাই ঘরেই আছো। তোমাদের কলেজ বন্ধ, পড়ালেখা বন্ধ। আমি আশা করি তোমরা নিশ্চয়ই পড়ালেখা বাদ দাওনি, তোমরা এর ফাঁকে ফাঁকেই তোমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি প্রথম বর্ষ সম্মান শ্রেণীর একটি পাঠের উপর ক্লাস নিতে। এই বিষয়টি হচ্ছে বাংলাদেশের সমাজ এবং সংস্কৃতি। এই বিষয়টির উপর তোমাদের আজকে আমি একটি জেনারেল আলোচনা করব। কারণ আমি প্রায়শ লক্ষ্য করি যে ভাইবা বোর্ডে যখন তোমাদেরকে প্রশ্ন করা হয় তখন তোমরা কোনো প্রশ্নেরই সদুত্তর দিতে পারো না, এবং কেন পারো না সেই বিষয়টি আমার কাছে খুব খটকা লাগে। আমি চিন্তা করেছি আমি পুরা এই বিষয়ের উপরে তোমাদের একটি জেনারেল ক্লাস নেব, যাতে তোমাদের ভাইবা বোর্ডে প্রশ্ন করলে তোমরা তোমাদের ছোট ছোট কনসেপ্টগুলো ভাইবা বোর্ডে উপস্থাপন করতে পারবে খুব সহজেই। তা আজকে আমার পাঠের বিষয় হলো বাংলাদেশের সমাজ এবং সংস্কৃতি, এবং তার থেকে আমাদের সাব বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের সমাজ জীবনে সংস্কৃতির প্রভাব। এখন এই যে বাংলাদেশের সমাজ জীবনে সংস্কৃতির প্রভাব জানতে গেলে আমাদেরকে কতিপয় বিষয়বস্তু সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হয়, এবং সেই বিষয়বস্তুগুলো যদি আমরা তোমাদের সামনে উপস্থাপন করি বা আলোচনা করি বা ব্যাখ্যা করি, তাহলে তোমরা বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবে। এখন বাংলাদেশের সমাজ জীবনে সংস্কৃতির প্রভাব এই বিষয়বস্তুটি আলোচনা করতে যাওয়ার শুরুতেই প্রথমেই জানতে হবে যে আসলে সমাজটা কি। তোমরা আসলে সমাজ কি আগেই জেনেছো, কারণ আমি প্রথম ক্লাসেই তোমাদেরকে সমাজের উপরে একটি পাঠ নিয়েছি, এবং এই পাঠেই তোমরা সমাজের বৈশিষ্ট্য, সমাজের ধরন, সমাজের উপকারিতা এগুলো তোমরা জেনেছো। তারপরও আমি তোমাদেরকে আবার রিপিট করছি। সমাজ হলো যখন বহু লোক একই উদ্দেশ্যে সাধনের জন্য সংঘবদ্ধভাবে বসবাস করে, তখন তাকে সমাজ বলে। সমাজ মূলত একটি সামাজিক সংগঠন। মানুষ সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে বসবাস করতে পারে না। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মানুষ সেই আদিকাল থেকেই সমাজবদ্ধ হয়ে বসবাস করে আসছে। সমাজ একটি জটিল সম্পর্কের জাল, যেখানে মানুষ একে অপরের উপর বিভিন্ন কারণে নির্ভরশীল। আমরা যদি একটু ছোট্ট একটি উদাহরণ দিই তাহলেই দেখবা যে আমরা যে সমাজে বাস করি সেই সমাজে কিন্তু আমরা পারস্পরিক সংঘবদ্ধভাবে ক্রিয়াশীল। যেমন দেখো, তুমি শিক্ষকের কাছে আসছো, শিক্ষক তোমাকে পড়াচ্ছে। তুমি বাজারে যাচ্ছ, সেখান থেকে তুমি দ্রব্য সামগ্রী ক্রয় করে ঘরে নিয়ে আসছো। তুমি ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছ, সেখানে ব্যবসা কার্যাদি সম্পন্ন করছো। তুমি ব্যাংকে যাচ্ছ, সেখান থেকে তোমার অর্থনৈতিক লেনদেন সম্পন্ন করছো। এইভাবে প্রত্যেকটা বিষয়ের সাথেই তোমার একটা ওতপ্রোত সম্পর্ক জড়িত আছে, এবং এই সম্পর্কগুলো আছে দেখেই আমরা আমাদের সমাজবদ্ধভাবে আমাদের লক্ষ্য পূরণে আমরা ক্রিয়াশীল থাকছি। এখন আসি সংস্কৃতি কি। সংস্কৃতি হলো সমাজে বসবাস করতে গিয়ে মানুষ এক ধরনের সামাজিক পরিবেশ সৃষ্টি করে, তাই হলো সংস্কৃতি। সংস্কৃতি শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো কালচার। সংস্কৃতি হলো মানুষের জীবন প্রণালী। এটি একটি জাতির পরিচয় বহন করে। সে জাতি উন্নত না অনুন্নত, বর্বর নাকি সভ্য, সব কিছুই তার সেই জীবন প্রণালীর মধ্যে দিয়েই প্রকাশিত হয়। সংস্কৃতি দু ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে বস্তুগত সংস্কৃতি, অন্যটি হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। মানুষের দ্বারা নির্মিত বস্তু বা দ্রব্য নির্ভর সংস্কৃতিকেই মূলত বস্তুগত সংস্কৃতি বলে। আর মানুষের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, চলাফেরা, আচরণ, রীতিনীতি, মূল্যবোধ, বিশ্বাস, আদর্শ ইত্যাদিকে অবস্তুগত সংস্কৃতি বলে। এই সংস্কৃতি আলোচনায় আরেকটা বিষয় সহজেই চলে আসে, যেটি হচ্ছে সভ্যতা। মানুষ যখন তার নিজের প্রয়োজনে কোনো কিছু সৃষ্টি করে নিজেদের কল্যাণে আবার সেই সৃষ্টির ব্যবহার করে, তখন সেটি হয়ে যায় সভ্যতা।
সংস্কৃতির সাথে সভ্যতারও একটি অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে। এখন আরেকটি বিষয় সেটি হচ্ছে সমাজ ও সংস্কৃতির মধ্যে আসলে মূলত সম্পর্কটা কী। সমাজ এবং সংস্কৃতির সম্পর্ক আসলে অত্যন্ত ঘনিষ্ঠ, কেননা সংস্কৃতি সমাজের অন্তর্গত একটি বিষয়। বলা যায় সামাজিক ক্রিয়াকলাপের মাধ্যমেই সংস্কৃতির উদ্ভব এবং বিকাশ ঘটে। সমাজ ছাড়া কোনোভাবেই সংস্কৃতির উৎকর্ষ সাধন সম্ভব না। অন্যদিকে সংস্কৃতি থেকে সমাজের অস্তিত্ব উপলব্ধি করা যায়। সংস্কৃতি সমাজের বিকাশ অব্যাহত রাখে এবং সংস্কৃতি একটি সমাজের পরিচয় নির্ধারণ করে। এখন আরেকটি বিষয় এই সংস্কৃতির পাঠে চলে আসে, সেটি হচ্ছে সংস্কৃতির ধরন। কত ধরনের সংস্কৃতি আমরা লক্ষ্য করতে পারি? আমরা আমাদের সমাজের দিকে যদি তাকাই তাহলে আমরা বেশ কয়েক ধরনের সংস্কৃতি আমরা দেখতে পাই। যেমন গ্রামীণ সংস্কৃতি। গ্রামীণ সংস্কৃতিটা কি? গ্রামীণ সংস্কৃতি হলো একটি সংগঠিত জনসমষ্টির সংস্কৃতি, যার একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। আর গ্রামের মানুষের জীবনযাপনের প্রক্রিয়াই হলো গ্রামীণ সংস্কৃতি। বাংলাদেশের সংস্কৃতি বলতে মূলত গ্রামীণ সংস্কৃতিকেই বুঝিয়ে থাকে, কেননা বাংলাদেশের অধিকাংশ মানুষই গ্রামে বাস করে। এমনকি বাংলাদেশের সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, শিল্পকলা, সাহিত্য প্রভৃতি সব কিছুই গ্রামীণ সংস্কৃতিকে কেন্দ্র করেই আবর্তিত হয়। এই গ্রামীণ সংস্কৃতির পাশাপাশি আমরা আরেকটি সংস্কৃতি লক্ষ্য করি, সেটি হচ্ছে শহরের সংস্কৃতি বা নগর সংস্কৃতি। নগর সংস্কৃতি হলো নগর জীবনের মানুষের জীবনযাপন পদ্ধতি। নগরের বৈচিত্র্য, নগরের জটিলতা, ব্যাপকতা ইত্যাদির পরিপ্রেক্ষিতে নগর সংস্কৃতি ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। মূলত নগর সংস্কৃতি হলো গ্রামীণ সংস্কৃতির বিকশিত, বিস্তৃত ও বিশুদ্ধ রূপ। অন্যভাবে বলা যায় সহজ সরল গ্রামীণ সংস্কৃতি নগরে বিস্তৃতি লাভ করার পাশাপাশি বিকশিত ও প্রস্ফুটিত হয়। আমরা আর এক ধরনের সংস্কৃতি দেখতে পাই, সেটা হচ্ছে উপসংস্কৃতি। আসলে উপসংস্কৃতিটা কি? গ্রামীণ সংস্কৃতি এবং নগর সংস্কৃতির মাঝখানে আরেকটি সংস্কৃতি অবস্থান করে, সেটি হচ্ছে উপসংস্কৃতি। একটি বৃহত্তর সাংস্কৃতিক ব্যবস্থার স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন একটি ক্ষুদ্রতর সংস্কৃতি রয়েছে। মূলত উপসংস্কৃতি হলো জাতীয় সংস্কৃতির একটি অংশ, যার মূল সংস্কৃতি থেকে একটু ভিন্ন। বাংলাদেশের উপসংস্কৃতির উল্লেখযোগ্য উদাহরণ হলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি, যেমন বেদে সংস্কৃতি, হিজড়া সংস্কৃতি। আমাদের দেশে এই খাসিয়া, সাঁওতাল, মারমা, রাখাইন, এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, বসবাস করে যে জাতিসত্তাগুলো রয়েছে, তাদের একটা নিজস্ব জীবন প্রণালী, নিজস্ব আচার আচরণ, নিজস্ব জীবন প্রবাহ রয়েছে। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতিকে মূলত উপসংস্কৃতি বলে। আর এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি কিন্তু আমাদের মূল সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন নয়, এটা আমাদের মূল সংস্কৃতিরই একটি অংশ। এরপরে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি, সেটি হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। রাজনৈতিক সংস্কৃতিটা তোমরা সহজেই বোঝো, কারণ তোমরা এখন অনার্স পর্যায়ে পড়াশুনো করছো, তোমরা দল করো, রাজনীতি করো, রাজনৈতিক চর্চা করো, বিভিন্ন সংগঠন করো। এখানে আমরা রাজনৈতিক সংস্কৃতি বলতে বুঝি রাজনৈতিক সংস্কৃতি সাধারণত এই সাধারণ সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। রাজনীতি, রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক বিষয়, রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত সমাজের মনোভাব, আদর্শ, মূল্যবোধ, ব্যবধান, বিশ্বাস, অনুভূতি নিয়েই গড়ে ওঠা সংস্কৃতি হলো রাজনৈতিক সংস্কৃতি। বাংলাদেশের গ্রাম এবং শহর উভয় অঞ্চলেই রাজনৈতিক সংস্কৃতির চর্চা পরিলক্ষিত হয়, তবে নগরের চেয়ে গ্রাম্য রাজনীতি অনেকাংশেই ব্যক্তি ও গোষ্ঠী নির্ভর। এরপরে আমাদের আরেকটি বিষয় যেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে সাংস্কৃতিক ব্যবধান। সাংস্কৃতিক ব্যবধানটা কি? সাংস্কৃতিক ব্যবধানের ইংরেজি প্রতিশব্দ হলো কালচারাল ল্যাগ। সাধারণত সাংস্কৃতিক অসম অগ্রগতিকেই সাংস্কৃতিক ব্যবধান বলে। জার্মান সমাজবিজ্ঞানী WF অকবার্ন 1922 সালে তার সোশ্যাল চেঞ্জ নামক গ্রন্থে
সাংস্কৃতিক ব্যবধান সম্পর্কে আলোচনা করেছেন। তার তত্ত্বের মূল কথা হলো বস্তুগত সংস্কৃতি যে হারে ও গতিতে বৃদ্ধি পায়, অবস্তুগত সংস্কৃতি সে তুলনায় অনেক ধীর গতিতে বৃদ্ধি পায়। ফলে উভয় সংস্কৃতির মধ্যে একটি গ্যাপ বা ব্যবধান সৃষ্টি হয়। এই ব্যবধানকে সাংস্কৃতিক ব্যবধান বলে। যেমন আমি একটা সহজ উদাহরণ দিই, যে দেখো আমাদের সমাজে এই অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহারটা, এটা কিন্তু খুব দ্রুত সম্প্রসারিত হয়েছে। এর যে ভালো মন্দ বিচার বিশ্লেষণ না করেই কিন্তু আমরা শিশুদের থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবার হাতে আমাদের অ্যান্ড্রয়েড ফোন এখন চলে আসছে। কিন্তু এর ভবিষ্যৎ যে প্রভাবটা কি হবে সেটা আমরা ভাবনা চিন্তা করিনি। আমাদের মূল্যবোধ, আমাদের বিশ্বাস, আমাদের আদর্শ, এর সাথে এটা কতটুকু যুক্তিযুক্ত এটা চিন্তা ভাবনা না করেই সকলের হাতে এটা চলে গেছে। এর ফলে কি হয়েছে? এর ফলে হয়েছে আমাদের কিশোর সমাজরা এর উপরে অতি নির্ভরশীল হয়ে পড়েছে এবং তারা এটাকে নেগেটিভ অর্থে ব্যবহার করছে। তারা তাদের নিজস্ব মূল্যবান সময়গুলো নষ্ট করে অধিকাংশ সময় এখানে ব্যয় করছে। এক্ষেত্রে রাষ্ট্রীয় বা ব্যক্তিগত বা পারিবারিক কোনো বাধ্যবাধকতা নেই, যার কারণে এই বিষয়টা আমাদের একটা চিন্তার বিষয় হয়ে উঠেছে। আমাদের সমাজটা এটা তার চিন্তাগত অবস্থান থেকে কতটুকু সমকক্ষ সেটা চিন্তা করার আগেই এই বিষয়বস্তুটা, এই ডিভাইসটা সকলের হাতে তুলে দিয়েছে। এটা একটা উদাহরণ তোমরা সহজেই বুঝতে পারো। এখন আসি বাংলাদেশের সমাজ জীবনে সংস্কৃতির প্রভাব, ইম্প্যাক্ট অফ কালচার অন সোশ্যাল লাইফ ইন বাংলাদেশ। এই যে বিষয়বস্তুটা, এই বিষয়বস্তুটা খুবই ইম্পর্টেন্ট। আসলে সংস্কৃতি হলো আমাদের জীবনের সাথে আষ্টে পৃষ্ঠে বাঁধা, এবং সংস্কৃতি আমাদের সমস্ত কিছুই সংস্কৃতির উপরেই নির্ভরশীল। সংস্কৃতির ধর্মই হচ্ছে সংমিশ্রণের মধ্য দিয়ে নিজেকে পরিণত ও সমৃদ্ধ করা। প্রাচীন বাংলার সমাজ ও সংস্কৃতি পরিবর্তন ও সংমিশ্রণের ধারায় নানান চড়াই উতরাই পেরিয়ে বর্তমান সংস্কৃতির অবয়ব ধারণ করেছে, যা এখন বাংলাদেশের সংস্কৃতি নামে পরিচিত। বাংলাদেশের সমাজ জীবনে তাই সংস্কৃতির প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। যদিও বলা হয় মানুষের সমগ্র জীবন প্রণালীর সমষ্টি হলো সংস্কৃতি, তাহলে মানুষ তার প্রয়োজনে যা কিছু গ্রহণ, বর্জন ও সৃষ্টি করে, জীবনকে সমাজ উপযোগী করে, সেসব কর্মপ্রণালী সংস্কৃতির উপাদান। সংস্কৃতির উপাদানের মধ্যে প্রথমে আসে ভাষা, সাহিত্য, শিল্পকলা, রীতিনীতি, বাসস্থানের ধরন, নির্মাণ সামগ্রী, ব্যবহার্য জিনিসপত্র, উৎপাদনের যন্ত্রপাতি, হাতিয়ার, পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, স্থাপত্য, ভাস্কর্য, মুদ্রা, অলঙ্কার, রুচিবোধ, আদর্শ ও মূল্যবোধ। এরপরে আসে শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্য, শিল্পকলা, নৃত্য, গীত, বাদ্যযন্ত্র প্রভৃতি। এসব আমাদের সংস্কৃতির অপরিহার্য অঙ্গ। এগুলোকে যদি আমরা আলাদা আলাদা করে দেখি, তাহলে আমরা দেখি যে আসলে সংস্কৃতির দুটি রূপ। একটি আমরা জেনেছি বস্তুগত রূপ, অপরটি হলো অবস্তুগত বা মানস সংস্কৃতি। ঘর বাড়ি, যন্ত্রপাতি, আহার বিহার, জীবন প্রণালী এসব বস্তুগত সংস্কৃতির অন্তর্গত। আর সাহিত্য, দর্শন, শিল্প, সঙ্গীত, মানবিক প্রবৃত্তির যে বহিঃপ্রকাশ ঘটে তাকে বলা হয় অবস্তুগত সংস্কৃতি বা মানস সংস্কৃতি। বস্তুগত ও মানস সংস্কৃতি মিলিয়েই কোনো দেশের বা জাতির সাংস্কৃতিক পরিচয় ফুটে ওঠে। বাংলাদেশের সমাজ জীবনে সংস্কৃতির প্রভাব কতখানি তা বুঝতে হলে এর একটি ঐতিহাসিক ব্যাখ্যারও আমাদের প্রয়োজনীয়তা রয়েছে। বাঙালি সংস্কৃতি মূলত একটি সংকর বা মিশ্র সংস্কৃতির রূপ পরিগ্রহ করেছে। এ প্রসঙ্গে আমরা আমাদের জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান স্যারের বই থেকে কিছু জানতে পারি। ডক্টর আনিসুজ্জামান স্যার তার আমাদের সংস্কৃতি প্রবন্ধের বিবরণে খুব গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন, যা আমাদের জন্য খুবই জরুরি। বাংলাদেশে আমরা যে সংস্কৃতির উত্তরাধিকার বহন করছি তা অনেক পুরনো। এই সংস্কৃতির কিছু বৈশিষ্ট্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে মিলে যায়, কিছু বৈশিষ্ট্য আলাদা করে শনাক্ত করা যায়। নৃতাত্ত্বিক বিচারে, কৃষিভিত্তিক অর্থনীতির বিকাশে, ধর্ম অনুপ্রেরণায়, বর্ণপ্রথায়, উৎপাদন পদ্ধতির অনেকখানিতে বাঙালি সংস্কৃতির মিল
পাওয়া যাবে গোটা উপমহাদেশের সঙ্গে। অর্থাৎ এই আমাদের এই ভারত উপমহাদেশের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির প্রত্যেকটা অঞ্চলের সাথেই কিন্তু একটা অভিন্ন মিল আমরা লক্ষ্য করতে পারি। বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষাসহ অন্যান্য ভাষা ছড়িয়ে আছে উপমহাদেশের উত্তরাঞ্চলে। বাংলার অনেক রীতিনীতিরও মিল খুঁজে পাওয়া যায় ওই এলাকায়। আবার ধান, তেল, হলুদ, পান সুপারি ব্যবহারের মিল পাওয়া যায় দক্ষিণাঞ্চলের সঙ্গে। সেলাই ছাড়া কাপড় পরার বিষয়েও বেশি মিল দেখা যায় ওই এলাকায়। এর কারণ বাংলার আদি জনগোষ্ঠী ছিল প্রাক আর্য বংশোদ্ভূত। এরপরে আর্য জনগোষ্ঠী বা তাদের প্রভাব এসে পড়ে অনার্য জনগোষ্ঠীর উপর। সে প্রভাব এত তীব্র ছিল যে তাই দেশজ উপকরণে পরিণত হয়। ফলে মুসলমানরা যখন এদের জয় করে তখন তারা যে সংস্কৃতি নিয়ে আসে তাতে তুর্কি, আরব, ইরান, মধ্য এশিয়ার সংস্কৃতির উপাদানের মিশেল ছিল। সেখানে অনেক কিছু এলো বাঙালি সংস্কৃতিতে, যা বাঙালি সংস্কৃতিকে সমৃদ্ধ করলো। তারপর এদেশে যখন ইউরোপীয়রা এলো তখন তারা এদেশের সংস্কৃতির সাথে যোগ করলো আরও একটি সংস্কৃতি। এভাবে বাঙালি সংস্কৃতিকে অনেক সংস্কৃতি প্রবাহের দান এসে মিশেছে। আর নানা উৎসের দানে আমাদের এই বাঙালি বা বাংলাদেশি সংস্কৃতি হয়েছে পুষ্ট। আমরা এখন সহজেই বুঝতে পারি যে বাংলাদেশের সমাজে সংস্কৃতির প্রভাব কতখানি। সমাজ যেমন সংস্কৃতিকে প্রভাবিত করে, তেমনি সংস্কৃতি সমাজকে প্রভাবিত করে। বাংলাদেশের প্রকৃতি, ভৌগোলিক অবস্থান আমাদের সংস্কৃতিকে দান করেছে স্বাতন্ত্র্য। বাংলাদেশের সাহিত্য ও সঙ্গীতের ক্ষেত্রে প্রাকৃতিক বৈচিত্র্যের প্রভাব লক্ষ্য করা যায়। সর্পদেবী মনসা মহাত্ম্যগাথা, মনসামঙ্গল কাব্যের উদ্ভব উত্তরবঙ্গের জলাভূমিতে, পশ্চিমবঙ্গের রুক্ষ মাটিতে উদ্ভব বৈষ্ণব পদাবলীর, নদীমাতৃক পূর্ববঙ্গে ভাটিয়ালি গানের বিস্তার, শুষ্ক উত্তরবঙ্গে ভাওয়াইয়ার, আর বাংলার পশ্চিমাঞ্চলে কীর্তন এবং বাউলের প্রভাব। এছাড়া জারি, সারি, হাম, নাট ইত্যাদি বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। শিল্প সামগ্রীর সভ্যতাও প্রকৃতির উপর নির্ভরশীল, তাই এদেশের স্থাপত্যে পাথরের চেয়ে ইটের ব্যবহার বেশি লক্ষ্য করা যায়। মৃৎপাত্র, মৃৎফলক এখানকার অনন্য সৃষ্টি, ভাস্কর্য এটি বিশেষভাবে লক্ষণীয়। বাংলাদেশের সমাজে ধর্মীয় সংস্কৃতির প্রভাব চোখে পড়ার মতো। বৈষ্ণব সাহিত্য বা মঙ্গল কাব্য, ইসলাম ধর্ম বিষয়ক রচনা বা নবী জীবনী, কীর্তন বা শ্যামাসঙ্গীত তার বড় উদাহরণ। এছাড়া আধ্যাত্ম তত্ত্বাশ্রিত প্রণয়োপাখ্যানও এর মধ্যে আমরা লক্ষ্য করি, যেমন ইউসুফ জুলেখা এ ধরনের কাব্যগ্রন্থ। তবে এক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষণীয়। প্রথমত, বাংলা সাহিত্য ও সঙ্গীতে নানা ধর্ম সম্প্রদায়ের বক্তব্য একই সঙ্গে স্থান পেয়েছে। দ্বিতীয়ত, ধর্ম কলহের পাশাপাশি এক ধরনের সমন্বয় চেতনা কাজ করেছে, যোগী ও সফিবাদের সমন্বয়ে, আর বাউল গান তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য। তৃতীয়ত, এর সর্বক্ষেত্রে শেষ পর্যন্ত ধর্মীয় বস্তুর চেয়ে বড় হয়ে উঠেছে মানসিকতা। এরপরে আসি আমরা আমাদের সমাজে কিভাবে সংস্কৃতি প্রভাব বিস্তার করে চলেছে তার বৃহত্তর পরিসরের কথা। বর্তমান সংস্কৃতিতে সমাজের মঙ্গলের জন্য অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের কথা সরবে শোনা যায়। সাহিত্য, উপন্যাস, গল্প, নাটক সমাজের দর্পণ। সমাজের নানা অনুষঙ্গ, আশা, নিরাশা, হতাশা, দ্বন্দ্ব নিয়ে এসব সৃষ্টি হয়। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সমাজের অনাচার, শৌর্যবীর্য, সুখ্যাতি এসব বিষয় নাট্যকার, লেখক, সাহিত্যিক, কবির লেখনীতে পরিস্ফুটিত হয়। আবার শিল্পীর আঁকা চিত্রপটে সমাজের আবহমান যেমন ছবি পরিদৃষ্ট হয়। যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিই, দুর্ভিক্ষের একটা চিত্র আমাদের জয়নুল আবেদিনের চিত্রশিল্পে খুব সুন্দরভাবে প্রস্ফুটিত হয়েছে। আবার এই স্বৈর শাসনের একটা চিত্র কামরুল ইসলামের চিত্রপটে ফুটে উঠেছে, যে এটা আমরা যদি দেখি যে এই যে এই বিষয়টা আমরা লক্ষ্য করি। ছবি একসময় যেন কথা বলে ওঠে, সোচ্চার হয়, সমাজ জীবনে নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে সংস্কৃতির চর্চা সরব হয়ে বিকশিত হয়।
যেমন কিভাবে তো শিক্ষা ব্যবস্থার ভিতর দিয়ে সংস্কৃতি বিকশিত হয়। শিক্ষার্থীর ব্যক্তিত্ব ও চরিত্র গঠন, সামাজিক সচেতনতা, দেশপ্রেম, মানবিক গুণাবলী ও সুপ্ত সম্ভাবনার বিকাশ, জ্ঞানানুরাগ এবং অনুসন্ধিৎসার জাগরণ শিক্ষার মাধ্যমেই ঘটে থাকে। মানবিক গুণসম্পন্ন একটি সুশিক্ষিত জাতি সমাজকে প্রগতির দিকে এগিয়ে নেয়। সংস্কৃতির একটি অপরিহার্য অংশ হিসেবে শিক্ষা বাংলাদেশের সমাজকে নানাভাবে প্রভাবিত করে। বাংলাদেশের সমাজ জীবনে প্রধান উপাদান হলো অর্থনৈতিক জীবন ব্যবস্থা। সংস্কৃতি এদেশের অর্থনৈতিক জীবন ব্যবস্থার উপর ব্যাপক প্রভাব রাখে। যেমন কৃষিকে কেন্দ্র করে এদেশের কৃষি অর্থনীতির বিকাশ ঘটেছে। বীজ বপন থেকে শুরু করে ফসল উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বিপণন পর্যন্ত যেসব কর্মপ্রক্রিয়া গ্রহণ করা হয় তার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এই সংস্কৃতিতে, যা অন্য দেশ থেকে ভিন্ন ধারার পরিচয় বহন করে। বাংলাদেশের সমাজে নানা ধরনের পেশাজীবী মানুষের অক্লান্ত পরিশ্রম সমাজের অন্য সদস্যদের আরাম আয়েশ ও জীবনকে উপভোগ্য করে তোলে। কৃষিনির্ভর গ্রামীণ অর্থনীতিতে এসব পেশাজীবীর অবদান অনেক বেশি। সাধারণ কৃষক, কামার, কুমার, জেলে, তাঁতি, ক্ষুদ্র ব্যবসায়ী, বৃহৎ শিল্পপতি, আমদানি রপ্তানিকারক এদের সবাই কৃষিকেন্দ্রিক উৎপাদনের সাথে কোনো না কোনোভাবে জড়িত। উৎপাদন প্রক্রিয়া ও বাজারজাতকরণ প্রভৃতি ক্ষেত্রে সংস্কৃতির ছোঁয়া পরিলক্ষিত হয়। বাংলাদেশের মানুষের চিরাচারিত অভ্যাস, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, অবসর বিনোদন, লোকাচার, লোকরীতি, লোকজ জ্ঞান প্রভৃতি বিষয়ে সমাজ জীবনে অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে, যেখানে সংস্কৃতি বিশেষ ক্রিয়া করে। আমাদের আধুনিক প্রযুক্তির ব্যবহারের নিজস্বতা, তথ্য প্রযুক্তির ব্যবহার, যোগাযোগ ব্যবস্থা, ঘরবাড়ি ও অবকাঠামোর ধরন প্রভৃতি ক্ষেত্রেও রয়েছে সংস্কৃতির নিজস্ব পরিচয়। সর্বোপরি সামাজিক উন্নয়ন ও সামাজিক গতিশীলতা অব্যাহত রাখতে সংস্কৃতি ভূমিকা রাখে। নতুন নতুন উদ্ভাবন ও কলাকৌশল সমাজকে উন্নয়নের দিকে চালিত করে। এগুলো ব্যবহার ও প্রয়োগ সংস্কৃতির কাজ। যেমন তেমনি নতুন নতুন চিন্তা, ধ্যান ধারণা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করে। যদি বলা হয় সমাজ হলো দেহ, তাহলে আমরা বলবো সংস্কৃতি হলো সমাজের আত্মা। আত্মা সক্রিয় থাকলে সমাজ কি থাকে? গতিশীল থাকে। আত্মা নিষ্ক্রিয় হলে সমাজ স্থবির হয়ে পড়ে। আবার যখনই সমাজে বিশৃঙ্খলা, নৈরাজ্য বা বিচ্যুতি দেখা দেয়, তখনই বুঝতে হবে যে অপসংস্কৃতি বা সংস্কৃতি রুগ্নতা সমাজকে পিছিয়ে দিচ্ছে। এখন একটা খুব চিহ্নিত বিষয় যে অপসংস্কৃতি কী? অপসংস্কৃতি হলো সেই সংস্কৃতি যে আমাদের দেশের সংস্কৃতির সাথে যেটা মিল খায় না। অর্থাৎ বাইরের দেশের সংস্কৃতি বলি, পাশ্চাত্য সংস্কৃতি বলি, সব সংস্কৃতি কিন্তু ভালো দিক এবং মন্দ দিক দুটোই রয়েছে। এখন আমরা যদি ওই বাইরের সংস্কৃতির ভালো দিককে গ্রহণ করি তাহলে আমাদের সংস্কৃতি হবে সমৃদ্ধশালী। এটাকে বলবো অ্যাকালচারাইজেশন। আর যে সংস্কৃতিগুলো আমাদের সংস্কৃতির সাথে মিশলে আমাদের সমাজ কলুষিত হবে সেগুলোকে আমরা বলবো অপসংস্কৃতি। আর এই সংস্কৃতিগুলোকে আমাদের জীবন থেকে পরিহার করতে হবে। অপসংস্কৃতি বা সংস্কৃতির রুগ্নতা সমাজকে পিছিয়ে দেয় এবং সমাজে এই অবস্থা থেকে উত্তরণের প্রয়োজন দেখা দেয়। এটা একটি সামাজিক সমস্যাও বটে। বাংলাদেশের সমাজ জীবনে এই অবস্থা লক্ষ্য করা যায়। সামাজিক রুগ্নতা থেকে যথাসম্ভব দূরে থাকতে হলে আমাদের অপসংস্কৃতি সবসময় এড়িয়ে চলতে হবে। অপসংস্কৃতি সমাজকে ধ্বংস করে দেয়। আবার অন্যের সংস্কৃতির ভালো দিকগুলো নিজেদের সংস্কৃতির মধ্যে সম্পৃক্ত করে সংস্কৃতিকে সমৃদ্ধশালী করা যায়। আমাদের এদিকে সবসময় খেয়াল রাখতে হবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা একটু ভালো করে যদি আমার এই পাঠটি লক্ষ্য করো তাহলে দেখবে যে বাংলাদেশের সমাজ জীবনে সংস্কৃতির কতটা প্রভাব বিদ্যমান। আসলে সংস্কৃতি হলো আমাদের জীবনেরই অংশ। আমাদের এই যে আমাদের নৈতিকতা বোধ, আমরা ভালো কি মন্দ, আমরা ন্যায় কি অন্যায় পথে আছি, আমরা সঠিক কাজটি করছি কি করছি না, আমাদের যখন যে কাজটি আদিষ্ট হচ্ছে সেই আদিষ্ট হওয়া কাজটা আমরা করছি কিনা, সব কিছুই কিন্তু আমাদের সাংস্কৃতিক দিক নির্দেশনার মধ্য দিয়ে প্রভাবিত হয়। এখন আমরা যা কিছু করব সব কিছুই আমাদের নিজস্ব বুদ্ধিমত্তা, চিন্তা, বিবেক, বুদ্ধি, নৈতিকতা, দূরদর্শিতা দিয়েই কিন্তু আমাদের জীবনকে আমরা
চালিত করবে এবং পরিস্থিতি মোকাবেলা করার জন্য সাংস্কৃতিক চেতনা, সাংস্কৃতিক জ্ঞান খুবই প্রয়োজন। এবং বলবো যে আমাদের সমাজ জীবনে সংস্কৃতির পরিচয় এবং সংস্কৃতির সম্পর্ক খুব একেবারেই অবিচ্ছেদ্য। এই জন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে কীভাবে আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধশালী করা যায়, কীভাবে আমাদের প্রাচীন সংস্কৃতির সাথে আমাদের আধুনিক সংস্কৃতির সম্মিলন ঘটিয়ে একটা নতুন একটা সংস্কৃতির জন্ম দেওয়া যায় এবং যে সংস্কৃতির পরিচয় আমাদেরকে বিশ্বের দরবারে একটা স্বতন্ত্র সংস্কৃতিশীল জাতি হিসাবে পরিচিত করতে পারে, এদিকেও আমাদের লক্ষ্য করতে হবে। আমাদের বাংলাদেশের সমাজ জীবনে সংস্কৃতির প্রভাব, এই যে বিষয়টি তোমরা এতক্ষণ শুনলে, এটা থেকে তোমরা সহজেই অনুধাবন করতে পারবে যে কী বিষয়গুলো আমাদের জন্য অতি প্রয়োজনীয়। এবং এই চ্যাপ্টারে তোমরা যে ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো ধারণা বা কনসেপ্ট সম্পর্কে জানলে, সেই কনসেপ্টগুলোও তোমরা এখান থেকে বের করতে পারবে। যেমন সংস্কৃতি কী, তারপরে উপসংস্কৃতি কী, অপসংস্কৃতি কী, সংস্কৃতির ব্যবধান কী, নগর সংস্কৃতি কী, গ্রামীণ সংস্কৃতি কী, সংস্কৃতি আমাদের জীবনে কতটা প্রভাব বিস্তার করে, এই বিষয়গুলো তোমরা ভালোভাবে বুঝতে পারলে আমি আশা করি। এবং আমি আশা করব যখন তোমরা আমার সামনে ভাইবা বোর্ডে উপস্থিত হবে অথবা অন্য কোথাও ভাইবা বোর্ডে উপস্থিত হবে, তখন যদি এই সংস্কৃতি বিষয়ক কোনো বিষয়ে তোমাদেরকে প্রশ্ন করা হয়, তাহলে যেন তোমরা এই প্রশ্নগুলোর উত্তর খুব সংক্ষেপে, খুব সহজে বলতে পারো। তোমরা যদি ভালোভাবে এই পাঠটি গ্রহণ করো, অনুধাবন করো, তাহলে আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ সকলকে।